তোমাতেই আসক্ত পর্ব ৩০। বিরক্ত আবরার চোখ মুখ কুঁচকে আসমান পানে তাকায়, মেজাজ তুঙ্গে। এই মুহূর্তে সিয়াম নামক প্রাণীটিকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে করছে। আমান ঠিকই বলে, ইডিয়েটটার আসলেই টুনটুনি নেই। আদ্রিতা যেন সুযোগ পেয়ে গেল, এক লাফে উঠে দরজা খুলে দেয়। অসহায় সিয়ামের পানে তাকিয়ে বলে, ভাইয়া কি হয়েছে? সিয়াম মাথা নিচু করে কবিতার সুরে বলে, বউ দেখে করছে ভয়, আজকে নাকি আমাদের বাসর। সবাই কয় আমি সিয়াম ভালো ছেলে, জানি না কেউ, মনের মধ্যে জেগে উঠেছে প্রেম যমুনার ঢেউ। আদ্রিতা কবিতার আগামাথা কিছুই বোঝে না। পেছন থেকে আমান দাঁতে দাঁত চেপে বলে, শালা ক্যামেরা লাগিয়েছি, বুঝলি কেমনে? সিয়াম লাজুক হাসে, কল্পনা করে কিছু মুহূর্তের আগের ঘটনা। সকলেই যখন কক্ষ থেকে বেরিয়ে গেল, সিয়াম দরজা আটকে এদিক সেদিক খুঁজতে থাকে। ইশারা বলে, বিয়ে তো করলাম, বাবা মা মেনে না নিলে? সিয়াম জবাব দেয় না, মূলত সে ইশারার কথা শুনতেই পায়নি। খাটের তলা থেকে শুরু করে প্রতিটা ফুল ভালো করে চেক করে। অবশেষে ফ্যানের ওপর ছোটোখাটো একটা ক্যামেরা দেখতে পায়। শয়তান বন্ধুগুলো বাসর রাতেও শান্তি দেবে না। সিয়াম ঠিকই বুঝতে পেরেছিল। বিরক্ত ইশারা বলে ওঠে, আমার সাথে কথা বলছেন না কেন? সিয়াম শুকনো ঢোক গিলে বলে, আমি বাসর করব না ইশারা, কালকে যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না, ক্ষমা করে দিও বইন। বলে দরজা খুলে দৌড়ে চলে যায়। ইশারা নিজের কপালে নিজেই ৩-৪টা থাপ্পড় মারে। বিড়বিড় করে বলে, হাঁদারামকে বিয়ে করলাম। আবরার নিজের জুতোখানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমান, ইভান এবং আহাদ ক্যামেরাখানা খুলছে। ইশারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মানুষ এতটাও দুষ্টু হয় জানা ছিল না তার। সিয়াম একটু পরপরই খিলখিল করে হেসে উঠছে। হালার ব্যাডা, হালারা বাসর দেখবে? তোদের বাসরগুলে খাইয়ে দেব, শয়তানের দল। আর কোনো কাহিনী দেখলে সবাইকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেব, পাখি চলো। বলে আদ্রিতার হাতখানা ধরে আবরার এবং বড় বড় পা ফেলে প্রস্থান করে। সিয়াম ইশারার কাঁধে হাত রেখে বলে, তাড়াতাড়ি বের হ তোরা, বাসর করতে হবে, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। যেতে যেতে আমান বলে, শালা তোর পাখি ছোট। সিয়াম জবাব দেয়, তোর টিশাকে একদিন পাঠাস, পাখি দেখিয়ে দেবনি। রাত ৩টের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরিফ। ৩টে বাচ্চাকে অনাথ করে বাবা নামক বটগাছটা পরপারে পাড়ে জমায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ডাক্তারের হাত ধরে অনুরোধ করে বলেছে, আমার বাচ্চা দুটোকে কোনো ভালো এতিমখানায় দিয়ে আসবেন। নিজের বলতে আমার কিছুই নেই, ওদের জন্য দোয়া ছাড়া আর কিছুই রেখে যেতে পারলাম না আমি। ডাক্তার আশা নিঃসন্তান, বিয়ে ১৩ হয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। হাজব্যান্ডকে বহুবার বলেছিল একটা বাচ্চা দত্তক এনে দিতে, কিন্তু তিনি আনেননি। বলেছে আরও কিছুদিন দেখি। এই অসহায় বাবার মৃত্যুতে ডাক্তার আশা কেন জানি খুশি হয়, আর মনে মনে ভেবে ফেলে, এই বাচ্চা দুটোকে আমি নেব। কে বলেছে ওদের কেউ নেই? আমি আছি। আরিফের আত্মীয় স্বজন কারোর কোনো খোঁজ পাওয়া যায় না, কেউ পরিচয় বলতে পারে না। হাসপাতালের মর্গে অযত্নে ফেলে রাখা হয়। সকাল হলে কিছু ডাক্তার মিলে কাছাকাছি গোরস্থানে কবর দেবে বলে জানায় আসা, এবং সেই রাতেই বাচ্চা দুটোকে নিয়ে নিজের বাসায় চলে যায়। আদ্রিতা ভয়ে ভয়ে আবরারের পাশে শুয়ে পড়ে। লোকটা যখন শান্ত হয়ে শুয়ে থাকে তখন তাকে অন্যরকম সুন্দর দেখায়, একেবারে চকলেট বয়। আদ্রিতার ইচ্ছে করছে কামড়ে খেয়ে নিতে, কিন্তু খাওয়া তো যাবে না, তাই বুকের উপর হাত দিয়ে মৃদু স্বরে বলল, আবরার, আপনাকে তুমি করে ডাকি। আবরার গম্ভীর স্বরে জবাব দেয়, নো, আপনিই ভালো। কেন? তোমার সমবয়সী আমি, নাকি ফ্রেন্ড? আদ্রিতা মুখ বাঁকায়, মনে মনে বলে, শালা খবিস, মুখ খুললেই গলগল করে তেতো বেরিয়ে আসে। আবরার আদ্রিতার 2 হাত বালিশের সঙ্গে চেপে ধরে চুমু খায় নাকে।
একটু দ্রুতই ঘটে যায় ঘটনাখানা। হাস্কি স্বরে বলে, ইন্টিমেট হওয়ার সময় ডাকতে পারো, আই ডোন্ট মাইন্ড। আদ্রিতা বড় বড় চোখ করে বলে, আবরার আমি অসুস্থ আজকে কিন্তু। আবরার বিশ্বাস করল না। সে কপালে ভাঁজ ফেলে ওষ্ঠের ভাঁজে ওষ্ঠ পুরে দেয়, ডান হাতখানা শাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। প্রশস্ত হাতের চাপে শিউরে ওঠে আদ্রিতা, তলপেট মোচড় দিতে থাকে। ব্যথা যেন বেড়ে গেল। এদিকে দম বন্ধ হয়ে আসছে, লোকটা মেরে ফেলবে নাকি। আবরারের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে আদ্রিতা। বিরক্ত আবরার ওষ্ঠ ছেড়ে ধমকের স্বরে বলে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? রোম্যান্স করতে আসলে সাপের মতো করতে থাকো কেন? ভালো লাগে না আমার ছোঁয়া? আদ্রিতা ভয়ে ভয়ে বলে, আমি অসুস্থ, প্লিজ রাগ করিয়েন না। আবরার চেক করে, শিওর হতে অশ্লীল গালি আওড়ায়, তারপর নরম স্বরে বলে, সহ্য করে নিতে পারবে না প্লিজ সোনা, একটুখানি। আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়, জান প্লিজ, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। সহ্য করো পাখি। আদ্রিতা কেঁদে ফেলল। আবরার কপাল কুঁচকে বলে, কয়দিন? আজকে সকাল থেকে। ধুর বলে আদ্রিতার ওপর থেকে সরে যায়। বালিশের কোণা থেকে ফোন নিয়ে চলে যেতে নেয়। আদ্রিতা বলে, কোথায় যাচ্ছেন? আবরার জবাব দেয়, 7 দিন পর কথা বলতে আসিও। শিডিউল করার আগে বললে কি হতো। বলে ছাদের অন্য কোণায় চলে যায়। আদ্রিতা কপাল কুঁচকায়। আশ্চর্য, সে কখন শিডিউল করল? খারাপ ব্যাটা, অশ্লীল। মুখ বাঁকিয়ে শুয়ে পড়ে আদ্রিতা। ওনার সাথে কথা না বললে মনে হয় ওর ভাঙা ঘর পড়ে যাবে। বলবে না কথা। আমি তোমাকে অনেক ভালোবাসি ইশারা। তুমি যতটা জানো তার থেকেও বেশি। তুমি ছাড়া কখনো কোনো নারীকে ভালোবাসিনি। আমি এতিম, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, মাও তাই। কোনো দিন কেউ খোঁজ নেয় না, ওদের আমার প্রয়োজন নেই। তুমি শুধু সারা জীবন থেকে যেও আমার হয়ে, আমার আর কিছুই লাগবে না। ইশারা হাত বুলিয়ে দেয় সিয়ামের চুলে এবং অপর হাত দ্বারা সিয়ামের হাত এনে নিজের পেটের ওপর রাখে। ইশারা, আমি যদি তোমার সাথে উল্টোপাল্টা কিছু করি তুমি কি রাগ করবে? ইশারা মাথা নাড়িয়ে না বোঝায়। সিয়াম আবার বলে, বুঝছো কিন্তু। এবার ইশারা জবাব দেয় না। সিয়াম লাইট অফ করে ইশারার ঠোঁটে চুমু খায়। ভালোবাসার সাগরে ডুবে যায় দুজন। সিয়ামের বাসর করার স্বপ্ন পূরণ হয়। নিজের উন্মাদনায় মত্ত করে ফেলে ইশারাকে। নিজেকেও নতুন করে আবিষ্কার করে। এতটা বেপরোয়া ছিল সিয়াম? ছিল না তো। নিজের এই উত্তেজনা, অস্বাভাবিক কণ্ঠস্বর, আকুল আবেদন সবটাই যেন নতুন। ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার মধ্যেও এক ধরনের সুখ লুকিয়ে থাকে। গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে নিজের মনের সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটি অর্ধাঙ্গিনী হওয়ার গল্পটা সহজ ছিল না ইশারার জন্য। এই তো গত পরশু রাতে বাবা সাফ সাফ জানিয়ে দিল, তোমায় বিয়ে করতে হবে। দিশেহারা ইশারা বাবাকে 1000 বার বলল, বাবা এক্ষুনি বিয়ে করতে চাই না আমি, আর একটু সময় দাও। বাবা তখন ইশারার হাত দুটো মুঠো করে ধরে বলল, তুমি আর আসিফ ছাড়া কেউ নেই আমার। আসিফের অবস্থা দেখেছো? ভালোবেসে দুঃখ পেয়ে কেমন পাগল পাগল হয়ে গেছে। আমি চাই না এমন পরিস্থিতিতে তুমিও পড়ো। সামনে শুক্রবার তোমার মামাতো ভাইয়ের সঙ্গে কাবিন করিয়ে রাখবো, আর কোনো কথা শুনবো না। মনের মধ্যে সিয়ামের জন্য ভালোবাসা রেখে অন্য কারোর সঙ্গে কিভাবে সংসার করবে ইশারা। তাই তো সেই দিনই সিদ্ধান্ত নিয়ে ফেলে সিয়ামকে মনের কথা জানাবে, আকুতি করে নিজের ভালোবাসার কথা বলবে, প্রয়োজনে পা জড়িয়ে ধরবে, কেঁদে কেঁদে বলবে, আমার আপনাকে লাগবে সিয়াম। গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে হলেও আপনাকে চাই আমার। আপনাকে না পেলে মরে যাব, তবু অন্য কাউকে মানতে পারবো না। আমায় আপনার সঙ্গে রাখবেন সিয়াম? ভালোবাসা গ্রহণ করবেন আমার?
কিন্তু সেই সবের কিছুই করতে হলো না। সিয়াম নিজেই সবটা করল। সকালে ঘুম ভাঙতে ইশারা দেখতে পায় সিয়াম জামা কাপড় প্যাক করছে। হাসি ফুটে ওঠে ইশারার ঠোঁটের কোণে। আড়মোড়া ভেঙে উঠে বসে সে, বলে, এখনই বেরোবো আমরা? সিয়াম লাজুক হাসে। আসলে ইশারার দিকে তাকাতে লজ্জা করছে তার। কাল রাতে কী সব অশ্লীল কাজকর্মে করে ফেলল। ছি ছি, আপনি লজ্জা পাচ্ছেন সিয়াম? ও মা, পাবো না? জীবনে প্রথম অশ্লীল কাজকর্ম করলাম। লজ্জা না পেলে তুমি ভাবতে পারো আমি আগেও এসব করেছি? ইশারা ফিক করে হেসে ওঠে। তখনই দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসে। 3 বলদ চলে এসেছে। আমান চিল্লিয়ে বলছে, আবার কাল ট্রাই করিস হাডুডু খেলার। আজকের মতো দরজা খোল। যদিও সারা জীবন ট্রাই করলেও তোর মেশিন কাজ করবে না। সিয়াম দাঁতে দাঁত চেপে বলে, এসে গেছে শয়তানের দল। ওরে সিয়াম, তুই তাড়াতাড়ি চল, না হলে ওরা মান সম্মান নিয়ে করবে খেলা। কোথায় পেয়েছিলাম এই সব অসভ্যদের মেলা। জীবন আমার করে ছিল ছারখার। বউয়ের সাথে রোম্যান্স করেও শান্তি নেই। বলতে বলতে দরজা খুলে যায়। ছিটকানিতে হাত দিয়ে ইশারার দিকে তাকায়। শোনো মেয়ে, আমরা 1 মাসের মধ্যেই বেবি নিয়ে নেব। তারপর ওদের দেখাবো আমার মেশিন কাজ করে। ইশারা নাক মুখ কুঁচকে ছি বলে। সিয়াম দরজা খুলতেই হুড়মুড় করে 3 জনেই ভেতরে ঢুকে পড়ে। আহাদ চলে যায় ইশারার কাছে। সামনে দাঁড়িয়ে লম্বা সালাম দেয়। আসসালাম আলাইকুম ভাবি, আমি আহাদ, আপনার দেবর। ভালো আছেন? ভাই পারে না, মানে কথা বলতে আর কি। ইশারা শুকনো ঢোক গেলে কোনো রকমে সালাম ফেরায়। তারপর খাট থেকে নেমে দৌড়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। সিয়াম সাংঘাতিক রেগে যায়। শালার দল, আমার বউকে লজ্জা দিলি কেন? ইভান বলে, ও মা, ভাবির খবরবর্তা জানবো না? ভাই, তুই না পারলে বলিস, কুদরতি শরবত পাওয়া যায় হুলাল শহরে, তোর জন্য কিনে আনবো নি? আমান বলে, আমি তো অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি। সিয়ামের দুঃখ আমি ছাড়া আর কে বোঝে। হতাশ সিয়াম মাথায় হাত দিয়ে বসে পড়ে। তোরা ভালো হবি না। 3 জনে একসাথেই বলে ওঠে, ভালো হয়ে গেছি। খারাপ কথা বলা পরশুদিন ছেড়ে দিয়েছি। চলে যাচ্ছে আদ্রিতা। সারা জীবনের মতো বাংলাদেশকে পরিত্যাগ করছে। না না, ইচ্ছে করে নয়। আসলে এই দেশটা এত পরিমাণ কষ্ট দিয়েছে তাকে, এত কিছু কেড়ে নিয়েছে যে মনের মধ্যে ভয় ঢুকে গেছে। মন বলে, আদ্রিতা, এখানে আর থাকিস না। এখন যে সুখটুকু পাচ্ছিস সেটাও চলে যাবে। চলে যাচ্ছে বলে আদ্রিতার একটুও কষ্ট হচ্ছে না। ইচ্ছা করছে না কারোর সঙ্গে একটু দেখা করতে। শুধু মনে হচ্ছে কখন যাব এই দেশ ছেড়ে, কখন। আজকে আর হেলিকপ্টার নয়, ছাদ খোলা প্রাইভেট কারে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবে ওরা। লাগেজ সহ প্রয়োজনীয় সকল কিছুই গাড়িতে তোলা হয়েছে। ইশারা সহ সকলেই উঠে পড়েছে। এবার শুধু আবরার আদ্রিতা উঠলে গাড়ি চলতে শুরু করবে। এমন মুহূর্তে আবরার আটকে দেয় আদ্রিতাকে। সিয়ামকে উদ্দেশ্য করে বলে, তোরা এগো, আমরা আসছি। কপাল কুঁচকে আবরারের মুখবাণে তাকায় আদ্রিতা, বলে, আমরা পরে যাব কেন? আবরার আদ্রিতার কাঁধে হাত রেখে বলে, বাবা আর দাদুর সঙ্গে দেখা করতে হবে পাখি, আর তোমার মায়ের সঙ্গেও। চলো আমরা তাদের থেকে দোয়া নিয়ে আসি। আবরারের কালো রঙের বাইকখানা বের করা হয় এবং সেই বাইকে চেপে দুজনে উপস্থিত হয় কবরস্থানে। 3 জনকে একই কবরস্থানে কবর দেওয়া হয়েছে। আদ্রিতার বুকটা ভারী হয়ে ওঠে। মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ায়। তার পায়ের দিকটায় বসে পড়ে। সবুজ ঘাস ডিঙিয়ে একটুখানি মাটি তুলে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আম্মু, তুমি বলেছিলে আমি অনেক সুখী হব। পৃথিবীর সব সুখ আমার হবে। তুমি দেখতে পাচ্ছ মা, আমি কতটা সুখে আছি। আল্লাহ আমাকে সুখ দিয়েছে, কিন্তু দিন শেষে তোমার শূন্যতা পিছু ছাড়ে না। একটা উপায় বলে দাও না আম্মু, কিভাবে পূর্ণ হব আমি? আদ্রিতার কানে বোধহয় তার মা বলে গেল,
খুব তাড়াতাড়ি পূর্ণতার সুখটাও পাবে তুমি। সেই দিনটা খুব বেশি দূরে নয়। আবরার বাবা এবং দাদুর কবরে সালাম করে আদ্রিতার হাত ধরে বড্ড নরম সুরে বলে, আজকেই শেষ। এরপর থেকে তোমার নয়নে এক ফোঁটা অশ্রু জমার সাহস পাবে না, আই প্রমিস। আদ্রিতা হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয়। আপনি আমার সাথে থাকলে কান্নারাও ভয় পেয়ে যায়। আবরার তাসনিন এর বইয়ের চোখে ভিড় করার জন্য যদি তাদের গর্দান যায়। ঠোঁট বাঁকিয়ে হাসে আবরার। আদ্রিতা সেটা দেখে নেয়। আপনি হাসলেন? আল্লাহ, আমার জামাই হেসেছে। আম্মু দেখলে গোমড়া মুখো হাতি হাসছে। আবরার হাসি থামিয়ে মুখটা গম্ভীর করে বলে, আমি হাতি? প্রসঙ্গ পাল্টাতে আদ্রিতা বলে, দেরি হয়ে যাচ্ছে, চলুন চলুন। বলতে বলতে আবরারের হাত ধরে টেনে নিয়ে যায়। আবরার বাইকে বসতেই আদ্রিতাও পেছনে বসে। তখনই খাটিয়া করে একটা লাশকে কবরস্থানে ঢোকানো হয়। আদ্রিতা এক পলক তাকায় সেই দিকে। বুকের ভেতরটা কেঁপে ওঠে। আবরার বাইক চালিয়ে চলে যায়। আদ্রিতা জানল না ওই লাশটা তার বাবার। বুঝল না বাবা নামক খারাপ লোকটা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। একজন পাপিষ্ঠ পাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর কখনোই কেউ কল করবে না, বলবে না, আদ্রিতা মামুনি ভালো আছো, খেয়েছো, টাকা লাগবে তোমার, পড়ালেখা কেমন চলছে, আম্মু মন দিয়ে পড়বে। ঈদ আসলে নতুন জামা কিনে পাঠাবে না। পছন্দের পার্সিয়ান বিড়াল নিয়ে কেউ দেখা করতে আসবে না। বাবা বলে ডাকার মতো কেউ রইল না। পুরোপুরি এতিম হয়ে গেল আদ্রিতা। জানতে পারল না মেয়েটা। জানলে হয়তো বাবা নামক পাপী মানুষটাকে ক্ষমা করে চিৎকার করে কাঁদত। শেষবার বাবার মুখখানা দেখে শৈশবের কথা মনে করত। করুণ আকুতি নিয়ে বলতো, বাবা, আমি এতিম হয়ে গেলাম। এক আবরার ছাড়া আমার আর কেউ রইল না। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। হুমায়ুন ফরিদ স্যার বলেছিলেন, মৃত্যু অনিবার্য, আর অনিবার্যকে গ্রহণ করাই শ্রেয়, এবং মৃত্যুর মতো এত স্নিগ্ধ আর কিছু নেই। এত আয়োজন, লোভ, লালসা, এটা চাই ওটা চাই, সব কিছু মিথ্যা। দুনিয়াটা 2 দিনের, আর এই 2 দিন একদিন শেষ হয়ে যাবে। এটাই শুধু সত্য। ছোট সংসার, মানসিক শান্তি, গুটি কয়েক মানুষের ভালোবাসা, ব্যাস জীবন সুন্দর। লোভ, লালসা বা বেশি ভালো থাকার চেষ্টা করলে 2 দুনিয়া থেকেই আফসোস নিয়ে চলে যেতে হয়। গতকাল রাতে আরিফের মৃত্যুর খবর জেনেছে আবরার। ভোর রাতে আরিফকে শেষবার দেখতে গিয়েছিল। মানুষটার নিথর দেহখানা দেখে পাষাণ আবরারের কলিজা কেঁপে উঠেছিল। অজান্তেই চোখ দুটো ভিজে উঠেছিল। এই একটা মানুষের জন্য আবরার তার পরিবার থেকে এতটা দূরে ছিল। এই একটা মানুষের জন্য আদ্রিতা এবং সে এতিম হয়েছে। তবুও এই মানুষটার জন্য কষ্ট হচ্ছে আবরারের। আরিফের মৃত্যুর খবর ইচ্ছে করে আদ্রিতাকে জানায়নি, জানাতে চায়ও না। আরিফের বাচ্চা দুটোর দায়িত্ব নার্সকে বুঝিয়ে দিয়েছে আবরার। বিনিময়ে কক্সবাজারে থাকা এবি হোটেলটাও 2 বাচ্চার নামে লিখে দিয়েছে, যাতে তাদের ভবিষ্যৎ পাকাপোক্ত হয়। নিজের দায়িত্ব কখনোই হেরফের করে না আবরার। এয়ারপোর্টের সামনে এসে থামে আবরারদের গাড়ি। ইশারাকে সিয়াম বারংবার জিজ্ঞেস করছে, তুমি কি তোমার বাবা ভাইয়ের সাথে দেখা করতে চাও? ইশারা অনবরত মাথা নেড়ে বলে, না, চাই না। একেবারে সুইজারল্যান্ডে পৌঁছে তাদের কল করব। আতিয়া বেগম বলে, তোমার বাবা ভাই চিন্তা করবে তোমার জন্য। তারা এখন জানতে পারলে আমাকে যেতে দেবে না, কিন্তু আমি যেতে চাই। পরবর্তীতে আতিয়ার কিছু বলে না। সকলে নিজ নিজ লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভিতর ঢুকে পড়ে। আদ্রিতার লাগেজ আমানের কাছে। আবরার হঠাৎ বলে ওঠে, তোমরা ভেতরে যাও, আমি আসছি, বলেই পেছন ঘুরে চলে যেতে নেয়। আবরার কি মনে করে থেমে যায়। আদ্রিতার সামনে এসে দাঁড়ায়। তার 2 গালে হাত রেখে বলে, আই এম সরি পাখি, আই এম রিয়েলি ভেরি সরি। ট্রাস্ট মি, আজকের পর থেকে এক ফোঁটাও দুঃখ তোমায় স্পর্শ করতে পারবে না। আবরার আছে তো তোমার জন্য। আমৃত্যু আগে মুহূর্তে আবরার
আছে তো তোমার জন্য। মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত থাকবো। আবরার তাসনিনে দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সে আদ্রিতা চৌধুরীর হাত ছাড়বে না, কথা দিলাম। কথা শেষ করে চলে যায় আবরার। আদ্রিতা সহ সকলেই অবাক হয়। আতেয়া বেগম মুচকি হাসে। এটাই তো চেয়েছিল সে, আদ্রিতার নিশ্চিত একটা ভবিষ্যৎ, আর ছেলের চোখে আদ্রিতার জন্য অগাধ ভালোবাসা, যা আর কিছু চাওয়ার নেই তার। বর্ষা চৌধুরীর পাশেই আরিফের জন্য কবর খোঁড়া হয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলেছিলেন, আমাকে আমার স্ত্রীর পাশে কবর দিও। বেঁচে থাকতে তো তার পাশে থাকতে পারিনি, মৃত্যুর পর না হয় তার পাশেই ঘুমালাম। তার কথা অনুযায়ী বর্ষার পাশে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা সেখানে উপস্থিত হওয়ার পর জানাজার নামাজ শুরু হয়। হাসপাতালে কয়েকজন ডক্টর এবং মসজিদে নামাজ পড়তে আসা কিছু মানুষ নিয়েই জানাজার নামাজ শেষ করা হয়। কবর দেওয়া শেষে আবরা যখন চলে যাবে সেই মুহূর্তে আরিফের জন্য দোয়া করে আসমান পানে তাকিয়ে বলে, আমি ক্ষমা করব না বাবা, কোনোদিনও এতটুকু সম্মান দেইনি আপনাকে। কি করব বলুন, আমি আবরার বড্ড বেপরোয়া। আমার পাখিকে কষ্ট দেওয়া প্রত্যেকটা মানুষকে অনেক ঘৃণা করি, আপনাকেও। অহনা তার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছে আবরার হাউসে। ভাইয়ের বিয়ে উপলক্ষে বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছে ছিল তার, কিন্তু ছোট বাবুটার কথা চিন্তা করে যেতে পারেনি। তবে এখন যখন বড় ভাই বউ নিয়ে চলে এসেছে, তখন সেও চলে এসেছে ভাই এবং ভাইয়ের বউকে বরণ করার জন্য। আবরার হাউসের সামনে হেলিকপ্টার থামতেই আবরার আদ্রিতার হাত ধরে বেরিয়ে আসে। অহনার বেবিকে একটু আদর করে আদ্রিতা বলে, আমার অ্যানিকে কোথায় রেখেছেন? তাকে একটু দেখতে ইচ্ছে করছে। আবরার হাতের আঙুল দিয়ে দেখায়, ওই তো বাগানের পাশে ছোট্ট একটা কবর, খুব সুন্দর করে সাজানো, তার গায়ে লেখা অ্যানি, নাম অ্যানি। বাবা আবরার তাসনিন চৌধুরী, মা আদ্রিতা চৌধুরী। জন্ম 15 জুন 2019, মৃত্যু 19 নভেম্বর 2022। আদ্রিতা অ্যানির কবরের পাশে বসে নেম প্লেটের উপর হাত বুলায়, চোখ ভর্তি পানি, ঠোঁটের কোণে হাসি। আবরার ছোট্ট বাচ্চাটার স্মৃতি রেখেছে, তার অ্যানি মরে যায়নি, সে বেঁচে আছে সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটার পাশে থাকা বাগানে। সেটা অনুভব করতে পারছে আদ্রিতা। মিউ মিউ আওয়াজ ভেসে আসছে তার কানে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। অহনা ইশারাকে বরণ করে বাড়িতে তোলে। আমান তিশার সাথে দেখা করতে চলে গেছে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আজকে প্রপোজ করে দেবে। আহাদ এবং ইভান দুজনে বাসর ঘর সাজানোর কাজে লেগে পড়বে, তাই তো ফুল কিনতে বেরিয়ে পড়েছে। আতিয়া বেগম নাতি পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে, তাকে আদর করে সারা বাড়ি ঘুরঘুর করছে। আর অহনা কিচেনে চলে গিয়েছে, সকলের জন্য খাবার বানাবে সে আজ। বাংলাদেশি রান্না খুব বেশি জানা নেই তার, তবে ভেবেছে আজকে ট্রাই করবে। আবরার এসে আদ্রিতার পাশে বসে। আদ্রিতা ছোট্ট মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে বলে, ডোন্ট ক্রাই পাখি, আমরা একটা ছোট্ট অ্যানি নিয়ে আসবো ভেরি সুন। আদ্রিতা নাক টেনে বলে, আমার বেবি চাই আবরার, ছোট্ট একটা বাচ্চা চাই, আমার মাকে ফেরত চাই আমি। মানুষ বলে না, মা বাবা ফেরত আসে নিজের সন্তান রূপে। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিক, যে আমার মায়ের মতো দেখতে হবে, আমার মায়ের মতো আমায় আগলে রাখবে, যাকে আমি মা বলে ডাকবো। আবরার চুমু খায় আদ্রিতার মাথায়, আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে বলে, সব হবে পাখি, আমি আছি তো, তাড়াতাড়ি হতে হবে, আমার আর দেরি সহ্য হয় না। আবরার আদ্রিতার কানের লতিতে ঠোঁট ছোঁয়ায়, একটু রোম্যান্টিক মুডে থাকলেই তো উল্টোপাল্টা ডান্স শুরু করে দাও। বেবিটা আসবে কোত্থেকে, তার জন্য প্রসেসিং করতে হবে তো। লজ্জা পেল না আদ্রিতা, বরং চোখ পাকিয়ে তাকায় আবরারের মুখপানে। আবরারের মৃদু হেসে ফট করে চুমু খেয়ে নেয় আদ্রিতার শুষ্ক ঠোঁটে। পেছন থেকে সিয়াম বলে ওঠে, আমি কিছু দেখিনি, আব্বা যে আম্মাকে চুমু খেয়েছিল সেটা আমি দেখিনি। আমান তুই শুনলি?
আমি কিন্তু দেখিনি। আবরার বিরক্ত হয়। আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেয় আবরারের থেকে। কোনো রকমে দাঁড়িয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সিয়াম কবিতার সুরে বলে, যেখানে সেখানে খাচ্ছে চুমু, লাজ লজ্জা দিয়ে ডুবিয়ে আমি সিয়াম দেখে ফেললাম, গুলে খেয়ে নিলাম পানি টপ চুবিয়ে, বলিনি কাউকে, বলবও না, সিয়াম একজন ভালো মানুষ, কেউ বুঝলো না। কবিতা শেষ করে কলখানা কেটে দেয় সিয়াম। আমান বেজায় বিরক্ত। সবে টিশার সামনে এসেছে সে। হাতে থাকা একগুচ্ছ গোলাপ দিয়ে প্রপোজ করবে, ঠিক সেই মুহূর্তে সিয়ামের কল। টিশাও অধিক আগ্রহে অপেক্ষা করছিল আমানের থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। সিয়ামের কলে সেও বিরক্ত হয়। আমান কল রিসিভ করতে সিয়াম বলে ওঠে, ভাই কয়টা ভালো ব্র্যান্ডের হেলমেট নিয়ে আসিস তো, আমি বাইক চালাবো। আমান কিছু বলবে তার আগে সে আবরারের চুমু খাওয়ার ব্যাপারটা বলতে থাকে। এই মুহূর্তে আবরার নিজের পায়ের জুতো জোড়া খুলে ফেলেছে। সিয়াম ভাবসাব দেখেই বলে ওঠে, ভাই দেখ, আমি কিন্তু এখন বিয়ে করে নিয়েছি, মানে বড় হয়ে গেছি, যখন তখন জুতো দিয়ে পিটাবি না, বউয়ের সামনে আমি একজন সুপার হিরো। আমার সাথে প্রেম করতে হলে তোমার বন্ধুদের ছাড়তে হবে, বিশেষ করে আবরার তাসনিনকে। তিশার মুখ থেকে এমন কথা শুনে আশ্চর্য হয় আমান। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর মুখপানে। কী বলছে মেয়েটা? 15 বছরের বন্ধুত্ব, পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাই যখন অবহেলায় অনাদরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, দিন শেষে একটাবার কল করে কেমন আছো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। সেই মুহূর্তে আমানের পাশে দাঁড়িয়েছিল আবরার। এক প্রকার রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে জায়গা দিয়েছে, ভালোবেসে বন্ধুত্বের মর্যাদা দিয়েছে, নিজের বিজনেসের পার্টনারশিপ করেছে। সেই মানুষটাকে ছেড়ে দেবে, তাও একটা মেয়ের জন্য? হাসি পায় আমানের। নিজের হাসিটাকে কন্ট্রোল করতে না পেরে উচ্চস্বরে হাসে। হাতে থাকা ফুলগুলো অন্যদিকে। টিশা কপালে ভাঁজ ফেলে আমানের হাসি দেখতে থাকে। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে, বোকার মতো হাসছো কেন? হাসি থামিয়ে মুখটাকে গম্ভীর করে আমান বলে ওঠে, আমাকে যদি আজরাইল এসে বলে আবরারকে ছেড়ে দাও, না হলে আমি তোমার জান কবজ করে নেব, আমি স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করব, তবু আবরারকে ছাড়ব না। তিশা শক্ত গলায় বলে, আবরার আবরার করে নিজের জীবনটাকে তো শেষ করে দিচ্ছ। কি পাচ্ছ তুমি? আবরার তাসনিন গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে, তার বিজনেস বলে বলে বড় হচ্ছে। এখানে কি তোমার অবদান নেই? আবরার কি একাই নিজের বিজনেসটাকে দাঁড় করিয়েছিল? করেনি তো। তুমি, ইভান, শিয়াম, সবারই ক্রেডিট রয়েছে, কিন্তু তোমাদের নাম কোথায়? কজন মানুষ চেনে তোমাদের? আবরার তাসনিন টিস্যুর মতো ইউজ করছে তোমাদের। আমান হাসে। আসমান পানে তাকিয়ে বলে ওঠে, পরিবারের কাছে বড় হয়েছ, বাবা মায়ের ভালোবাসা পেয়েছ, তাই কখনো বুঝতে পারো না একাকিত্বের কষ্ট। দিন শেষে যদি কেউ তোমাকে জিজ্ঞেস না করে কেমন আছো, তাহলে বুঝতে জীবনটা ঠিক কতটা কঠিন। আমার এই ছোট্ট জীবনে কিছু পাইনি জানো, শুধু একটা জিনিসই পেয়েছি, যেটা আমার সব অপূর্ণ চাওয়াকে পূর্ণ করে দিয়েছে। সেটা হলো আবরার। এই যে তুমি বললে না আবরার আমাদের টিস্যুর মতো ইউজ করছে, এটা ভুল। আবরার আমাদের বটগাছ, তার ছায়া ভীষণ সুন্দর জীবন কাটাচ্ছি। এসব টাকা পয়সা, নাম যশ খ্যাতি দিয়ে কী করব? আমাদের শুধু আবরার হলেই চলে। প্রচণ্ড রেগে যায় তিশা। দু হাতে টেবিলে আঘাত করে দাঁড়িয়ে পড়ে, চিৎকার করে বলে, তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখাবে না। আমানও সেম স্বরে বলে, তুমিও কখনো তোমার এই মুখটা নিয়ে আমার সামনে আসবে না, না হলে একটা থাপ্পড় মেরে চেহারার নকশা পাল্টে দেব। খারাপ মেয়ে, আসছে আমার বন্ধুর নামে বদনাম করতে। এখানে যদি সিয়াম থাকতো না, দুজনে মিলে তোর জিভ কেটে জুরিক নদীতে ভাসিয়ে দিতাম, বলে আমান উল্টো পথে হাঁটা শুরু করে। তিশা হাত মুষ্টিবদ্ধ করে আমানের চলে যাওয়া দেখে। এমনটা তো হওয়ার কথা ছিল না, সে তো অন্য কিছু প্ল্যানিং করেছিল। মাথা মোটা আমান সবটা নষ্ট করে দিল।
মনিটরের সামনে বসে গভীর মনোযোগে কিবোর্ডে আঙুল চালাচ্ছে আবরার। নতুন একটা জামা ডিজাইন করছে। বড় বড় চুলগুলো এলোমেলো, চোখে চিকন ফ্রেমের চশমা, দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে রেখেছে। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তাকে। আদ্রিতা দরজার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখপানে। তার কোলে ছোট্ট আহিল। অহনা আহিলকে তার কোলে দিয়ে রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। এমনিতে তো আদ্রিতার বাচ্চা ভীষণ পছন্দের, আর আহিল গোল গাল ছোট্ট পুতুল, ধবধবে ফর্সা, মাথার চুলগুলো সোনালি রং। কি যে কিউট দেখায় তাকে, গালগুলো একেবারে রসগোল্লার মতো। আদ্রিতা তো চুমু খেতে খেতে গালটাকে লাল করে ফেলেছে। পাখি, কাম হিয়ার। আবরারের গম্ভীর স্বরে ডাকে আদ্রিতা চমকায়। কি করে বুঝলো লোকটা? আহিল তো একটুও শব্দ করেনি। আদ্রিতার প্রশ্নের উত্তর দিয়ে আবরার বলে ওঠে, তোমার উপস্থিতি আমি বুঝতে পারি। তোমার শরীরে অদ্ভুত একটা স্মেল আছে যেটা আমাকে পাগল করে তোলে। আদ্রিতা মুখ বাঁকিয়ে এগিয়ে আসে। আবরারের সামনে দাঁড়াতেই আহিল ফোকলা দাঁতে খিলখিল করে হেসে ওঠে। হাত বাড়িয়ে দেয় কোলে যাওয়ার জন্য। আবরার ভ্রু কুঁচকায়। সে কখনোই আহিলকে কোলে নেয়নি, তাও বাচ্চাটা তাকে ছিনল কি করে? দেখেছেন, ও আপনার কাছে যেতে চাইছে, একটু কোলে নিলে কি হয়? আবরার মনিটরে চলতে থাকা ভিডিওটা পজ করে, তারপর আহিলকে কোলে তুলে নেয়। অদ্ভুতভাবে তার বুকের ভেতরটা শীতলতায় ছেয়ে যায়। ইচ্ছা করে টুকুস করে চুমু খেয়ে নিতে বাচ্চাটার নরম গালে। আবরার নিজের ইচ্ছেকে দমিয়ে রাখে না, ঠোঁট দাবিয়ে চুমু খায়। বাচ্চাটা যেন আরও মজা পেল। সেও দু হাতে চেপে ধরল আবরারের দুই গাল, যেন সেও চুমু খেতে চাচ্ছে। আহিলের কাণ্ড থেকে আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে। গোলুমোলু বাচ্চাটাকে আবরারের এক পায়ের উপর দিয়ে সেও কোলের মধ্যে জায়গা করে নেয়। আবরারের গলা জড়িয়ে ধরে নিজের গালটাও এগিয়ে দেয় আদ্রিতা। আবদারের স্বরে বলে, আমার চুমু কোথায়? আবরার তার অবাধ্য হাতখানা ঢুকে দেয় আদ্রিতার শাড়ির ভেদ করে। স্পর্শকাতর জায়গায় হাত রেখে শব্দ করে চুমু খায় কপালে। আদ্রিতা শুকনো ঢোক গেলে অদ্ভুত এক শিহরণ শরীরে জ্বালিয়ে উঠেছে। ঋণঋণিয়ে বলে, কি করছেন? বাবু আছে না এখানে? আবরার আদ্রিতার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, সে বুঝবে না, শুধু তুমি একটু নড়াচড়া কম করো তাহলেই হবে। মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় আদ্রিতা। এই অসভ্য লোকটা কোনো দিনও মানুষ হবে না। হঠাৎ করে আবরারের কক্ষে ডান পাশের দেওয়ালে সুন্দর একখানা গিটার ঝুলানো দেখতে পায়। মুহূর্তে আদ্রিতা পুনরায় আবরারের কাছে বায়না জুড়ে দেয়, আবরার, আমাকে একটা গান শোনাবেন? বড্ড শুনতে ইচ্ছে করছে, প্লিজ। আবরার নিজের হাতখানা সরিয়ে নেয়। হাঁফ ছেড়ে বাঁচে আদ্রিতা। আহিলকে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। আদ্রিতাও গিয়ে আহিলের পাশে বসে। আবরার দেয়াল থেকে গিটার নিয়ে এসে ওদের পাশে বসে। টুংটাং আওয়াজ তুলে চোখ দুটো বন্ধ করে মিষ্টি স্বরে গেয়ে ওঠে, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জ্যোৎস্নায় ঘর আমাদের, তুই হলে রোদ, আমি রামধনু হই, ছিল সেই শহর আমাদের, ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবাই বল, ছিল রোজের চলাচল আমাদের, আমি হব রাত, তুই হবি চাঁদ, জ্যোৎস্নায় ঘর আমাদের। কি সুন্দর মুহূর্ত! আহিল শুয়ে পড়েছে, মুখের মধ্যে দুই হাত পুরে মায়া মায়া নয়নে আবরারের মুখের পানে তাকিয়ে গান শুনছে মনোযোগ দিয়ে। আদ্রিতা আবরারের বাহুতে মাথা ঠেকিয়ে অক্ষিপল্লব বন্ধ করে গান শুনছে। আতিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে এমন মুহূর্তে সাক্ষী হচ্ছেন। চোখ দুটো ভিজে ওঠে ওনার। এমনিই তো চেয়েছিলেন তিনি তার রাজপুত্রের সুন্দর একটা জীবন। হঠাৎ আবরারের গান থামে। পেছন ঘুরে বলে, আম্মু, দাঁড়িয়ে আছো কেন? এসো না, আমার গান শুনবে? আতিয়া বেগম মৃদু হেসে চোখের পানি মুছে নেয়। তারপর এগিয়ে গিয়ে ছেলের পাশে বসে। আবরার
আবার গাইতে শুরু করে। চলবে।